হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি দ্য বুক অফ নেচার। এই বুক অফ নেচার আলোচ্য পাঠ্যাংশের অর্থাৎ লেসন 1 এর ইউনিট 2 এর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এক এক করে শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 5 দিয়ে শুরু হচ্ছে ইউনিট 2, ঠিক আছে? দেখো কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 5। দেখো আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস কি বলছে আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তো কি বলা হয়েছে না, তো আইডেন্টিফাই করতে বলা হয়েছে কোন স্টেটমেন্টগুলো সত্য কোনগুলো মিথ্যে, এবং তার সপক্ষে কিন্তু আমাদের সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে? দেখো এ বি সি ডি চারটি রয়েছে, তো চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথমে কি রয়েছে, অপশন এ তে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। দেখো পরীদের গল্প দেখো কল্পনা দিয়ে ভর্তি, রিচ মানে কি সমৃদ্ধ, কল্পনায় সমৃদ্ধ, এটা একদম সত্য কথা, ঠিক আছে? দেখো সাপোর্টিং এ কি রয়েছে, বাট দিস নিড নট বি ট্রু as it would not be based on any facts that we had seen। দেখো আমরা দেখেছি এইরকম কোনো ফ্যাক্টের উপর বেশ করে তৈরি নয়, এই কারণে কি এটা সত্য নয়, ঠিক আছে? ওকে, আশা করি বোঝা গেছে। দেখো অপশন বিতে দেখো উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। দেখো অতীতকালে অর্থাৎ পুরাকালে কি ঘটেছিল সেই সম্পর্কে জানার কিন্তু কোনো মাধ্যম নেই, মিনস নেই, এটা কিন্তু ফলস আছে, তাই তো? দেখো ফর্চুনেটলি উই হ্যাভ, দেখো সাপোর্টিংয়ে কী রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্টে দেখো ফর্চুনেটলি উই হ্যাভ সামথিং হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। দেখো একটা বই যেমন আমাদেরকে তথ্য দেয়, বই যেমন আমাদেরকে অনেক কিছু জানায়, ঠিক তেমনই কিন্তু আমাদের কিন্তু অতীতকালের জিনিসপত্র সম্পর্কে আমাদের জানার মানে কিন্তু বিশেষ কিছু জিনিস রয়েছে। দেখো সামথিং রয়েছে, উই হ্যাভ সামথিং, কিছু রয়েছে, ওকে? কিছু রয়েছে বলতে একটু আগে আমরা টেক্সটে পড়লাম কি, এত দেখো এই শিলাখণ্ড রয়েছে, পাহাড় রয়েছে, নদী নালা ডেজার্ট রয়েছে, জীবাশ্ম রয়েছে, তাই না? এইগুলি। নেক্সট কি বলছে, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য অ্যালফাবেট কি বলছে, ইজ লাইক দ্য হিন্দি অর ইংলিশ অ্যালফাবেট, বলছে নো, এটা না। দেখো এইটা কিন্তু নয়, দেখো ফলস। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে দেখো শো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। দেখো বলছে তাহলে কি তার যে শিলা এবং যে পাহাড় সেইগুলি তোমাকে কিন্তু কী করতে হবে, পড়ার আগে তোমাকে কিন্তু প্রকৃতির যে অ্যালফাবেটগুলো কিন্তু সেগুলো কিন্তু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, অপশনটিতে দেখো উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। দেখো রিভার্স এবং মাউন্টেন সম্পর্কে কিন্তু আমরা অনেক কিন্তু জানতে পারি, ঠিক আছে? কি রয়েছে, ট্রু। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে দেখো দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর আর্থস আর্লি স্টোরি। দেখো এই জিনিসগুলি বলতে ওই যে পাহাড় পর্বত নদী নালা এগুলি বলা হচ্ছে, জীবাশ্ম রয়েছে, ডেজার্ট রয়েছে এগুলি, এবং এর মতোই অন্য জিনিস আদার লাইক থিংস বলা হয়েছে। আর দেখো আওয়ার বুকস ফর আর্থস আর্লি স্টোরি, দেখো পৃথিবীর যে আগেকার যে স্টোরি বা গল্প রয়েছে সেই গল্পের বই এগুলি, ঠিক আছে? নেক্সট হলো অ্যাক্টিভিটি 6 এর দিকে খেয়াল করি। দেখো কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইগুলি কিন্তু ইনকমপ্লিট রয়েছে, অর্ধেক লেখা রয়েছে, অর্ধেক লেখা রয়, ঠিক আছে? আমাদের কিন্তু সেই লাইনটা কিন্তু খুঁজে ফুল স্টপ অবধি লিখে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলো 1 নম্বর অর্থাৎ এর দাগে কি রয়েছে সেটি আমরা দেখে নিই। দেখো নো বুকস কি বলা হয়েছে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড বিকজ, কেন? তো নো মেন এক্সিস্টেড, তাই তো? মেন ডিড নট এক্সিস্ট, অর্থাৎ মানুষ কিন্তু ছিল না, মানুষ না থাকলে বই লিখবে কে? মানুষ তো পরে মানুষের আবির্ভাব হলো, তাই তো? দেখো নেক্সট বলা হয়েছে বিতে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো ভাষাকে যদি আমরা পড়তে চাই তাহলে কী করতে হবে, প্রথমে আমাদেরকে এর অ্যালফাবেটগুলো শিখতে হবে। ঠিক আছে, ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। দেখো অবশ্যই একজন ব্যক্তিকে কিন্তু এর ল্যাঙ্গুয়েজ কিন্তু আগে সেই অ্যালফাবেটগুলো কিন্তু শিখতে হবে আগে ল্যাঙ্গুয়েজকে পড়তে হলে। দেখো আ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট অফ, কি বলা হয়েছে, ছোট্ট একটা নুড়ি পাথর, বলছে না তো একটা পার্ট কিসের, অফ এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অর কর্নার। দেখো একটা বড় পাথরের কিন্তু একটা পার্ট অংশ, ঠিক আছে, যার কিন্তু অনেক কিন্তু অসংখ্য অগণিত কিন্তু কি রয়েছে, রাফ এজেস রয়েছে, রুক্ষ যে ধার বা কিনারা রয়েছে। তো চলো এবার অ্যাক্টিভিটি
ও অ্যাক্টিভিটি 6 এখন একটা বাকি রয়েছে। দেখো বলছে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন, দেখো কি বলে সি সাইডে বিচে কি করে ছোট ছোট বাচ্চারা কি করে তো কাসল বানায় এবং খেলা করে, তাই তো ক্যান প্লে অ্যান্ড মেক কাসল আউট অফ স্যান্ড। ওকে, আশা করি তোমাদের বোঝা গেছে। নেক্সট চলো কি বলছে অ্যাক্টিভিটির সাথে আমরা খেয়াল করি। দেখো বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এখানে একটা চার্ট রয়েছে, সেগুলি আমাদের কিন্তু তথ্য নিতে হবে কোথা থেকে, না তো টেক্সট থেকে। দেখো কি বলছে, দেখো স্টেটমেন্ট দেওয়া রয়েছে আর এখানে রিজন রয়েছে। রিজন কথা মানে হচ্ছে কারণ, তাই তো। দেখো 1 নম্বরে দেখো ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, অর্থাৎ পরীদের গল্প সত্য হতে পারে না, সত্য নয়। কারণ কি বলছে, অ্যাজ ইট উড নট বি বেসড অন অ্যানি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড সিন। দেখো আমরা দেখেছি এইরকম কোনো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয় না, তাই কারণে এই কারণে কিন্তু পরীদের যে গল্প সেই ফেয়ারি টেলস কিন্তু সত্য নয়। নেক্সট দেখো 2 দেখো আ পিস অফ স্টোন অর রক লুকস ডিফারেন্ট ফ্রম আ পেবল। দেখো বলছে পেবিল বা নুড়ি পাথর থেকে দেখো একটা যে শিলার যে খণ্ড, সেই খণ্ড কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, তাই তো। পেবিলের যে সারফেসটা হয় স্মুথ হয়, শাইনি হয়, তোমার মসৃণ এবং চকচকে ঝকঝকে হয়, কিন্তু একটা শিলাখণ্ডের যে টুকরো সেটা কিন্তু মসৃণ চকচকে হয় না, সেটা কিন্তু অনেক কিনারা যুক্ত থাকে। কেন? রিজনে দেখো বিকজ ইট ইজ ফুল অফ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। কেননা দেখো শিলাখণ্ডের যে কি রয়েছে, এত ফুল অফ কর্নার্স, ধার রয়েছে, কিনারা রয়েছে, এবং সেগুলো কিন্তু রুক্ষ, ঠিক আছে। এজ মানে ধার বা কিনারা। নেক্সট বলা হয়েছে আ বিট অফ রক ফ্রম মাউন্টেন সাইড রিচেস আ লিটল ভ্যালি। দেখো মাউন্টেন সাইড অর্থাৎ পর্বতের যে পাদদেশ, সেই পাদদেশ থেকে দেখো কি বলছে একটা পাথরের টুকরো বা শিলাখণ্ড দেখো কোথায় পৌঁছায়, না তো ছোট্ট ভ্যালিতে পৌঁছায়, ছোট্ট উপত্যকায় পৌঁছায়। কেন? তো বিকজ দ্য রেন ওয়াশড ইট ডাউন, কেন বৃষ্টি এটাকে পাথরটাকে ধুয়ে নিয়ে যায়। বৃষ্টির ফলে প্রবল বৃষ্টির ফলে কি হয়, গড়াতে 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 ওখান থেকে মুভ করে গিয়ে তোমার নদী থেকে পড়ে। নেক্সট দেখো কি বলছে অল দ্য পেবলস ডু নট বিকাম স্যান্ড। দেখো সমস্ত যে নুড়ি পাথর বালি হয় না, স্যান্ড মানে হচ্ছে বালিতে কনভার্ট হয় না। কারণ কি? বিকজ দ্য রিভার্স সামহাউ লিভ দেম বিহাইন্ড। কেননা নদী কিন্তু কোনোভাবে তাদেরকে পিছনে ফেলে যায়। যদি পিছনে না ফেলে সামনের দিকে রোল করতে থাকে, তাহলে কিন্তু সেই পেবলটা ক্ষইতে ক্ষইতে গ্রেন অফ স্যান্ডে পরিণত হয়। যখন নদী তাকে পিছনে ফেলে যায়, তখন কিন্তু পেবিলে পরিণত হয়, নুড়িতে পরিণত হয়, যেটাকে আমরা স্মুথ শাইনি অবস্থায় দেখতে পাই, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ দেখো 4টি কোশ্চেন রয়েছে। দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে, হুইচ থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট আর্থস আর্লি টেল। দেখো কোন কোন জিনিসগুলি রয়েছে যেগুলি পৃথিবীর আগেকার দিনের গল্প সম্পর্কে আমাদের বলছে বা জানান দিচ্ছে। দেখো তাহলে দ্য রকস, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিম্যাল। দেখো পুরনো যে সমস্ত প্রাণী ছিল তাদের জীবাশ্ম। দেখো টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি। দেখো এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে পৃথিবীর কিন্তু আগেকার দিনের গল্প সম্পর্কে কিন্তু বলছে। ওকে, নেক্সট দেখো বি নম্বরে রয়েছে কি, হোয়াই ডাজ আ পেবল হ্যাভ আ স্মুথ সারফেস। দেখো পেবলের যে উপরিভাগ, সারফেস মানে উপরিভাগ, সেটা কিন্তু স্মুথ কেন, এটা আমরা একটু আগে দেখতে পেলাম। তাহলে পর্বতের পাদদেশ থেকে বৃষ্টির ধারা তাকে গড়িয়ে নিয়ে আসে কোথায়, না তো মাউন্টেন স্ট্রিমে। মাউন্টেন স্ট্রিম তাকে গড়াতে গড়াতে কোথায় নিয়ে আসে, ছোট নদীতে তাকে নিয়ে যায় কোথায়, না তো বড় নদীতে, ঠিক আছে। এইভাবে দেখো ইন কোর্স অফ টাইম তার যে এজ বা রুক্ষ যে ধার কিনারা, সেগুলো কিন্তু ক্ষইতে ক্ষইতে একটা স্মুথ সারফেসে পরিণত হয়, যার ফলস্বরূপ আমরা কি দেখতে পাই, নুড়ি আকারে দেখতে পাই। দেখো আ পেবল রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার। পেবল কি করে, না তো নদীর যে তোমার নিচের পোর্শনে, বটম মানে নিচের পোর্শনে রোল করে, অর্থাৎ গড়ায়। দেন ইটস এজেস অ্যান্ড কর্নার্স আর ওর নেয়। দেখো তার কি হয়, তো এজ এবং কর্নারগুলো ক্ষইতে থাকে, টু মেক আ রাফ সারফেস অ্যাপিয়ার স্মুথ, এবং ক্ষইতে ক্ষইতে তার উপরিভাগটা স্মুথ হয়ে যায়, মসৃণ হয়ে যায়। নেক্সট চলো সি এর দাগে কি রয়েছে দেখে নিই। হাউ ডাজ আ পেবল বিকাম আ গ্রেন অফ স্যান্ড। দেখো একটা পেবল এক টুকরো বালির দানাতে পরিণত কিভাবে হয়। দেখো দ্য রিভার ক্যারিজ আ পেবল ফার্দার। দেখো নদীটা কি করে, পেবলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় রোল করতে করতে। দেখো দেন ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার। তারপর দেখো ছোট থেকে আরও অধিকতর ছোট হতে থাকে। অ্যাট লাস্ট ইট বিকামস আ গ্রেন অফ স্যান্ড। অবশেষে একটা বালির দানায় পরিণত হয়।
নেক্সট কি বলছে ডিতে দেখো, হোয়াট ডাজ দ্য অথার মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার। দেখো প্রকৃতির যে মহান বুক, গ্রেট মানে কি মহান, মহান বুক বলতে কবি এখানে কবি নয়, লেখক কি বোঝাতে চেয়েছেন চলো দেখে নেওয়া যাক। দ্য গ্রেট বুক অফ নেচার ইজ নট লাইক দ্য বুক অফ দ্য পিপল। দেখো প্রকৃতির যে মহান বই, সেই বইটা কিন্তু মানুষরা যে বই পড়ে, অর্থাৎ যে সমস্ত বই আমরা পড়ি সেই বইয়ের মতো নয়। দেখো ইট ইজ আ মিউট স্টোরি। দেখো এটা কি, তো দেখো মিউট মানে কি একদম সাইলেন্ট, অর্থাৎ নীরব একটা গল্প। অফ রক্স, দেখো শিলার গল্প, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড়ের গল্প, অ্যান্ড আদার লাইক থিংস, এবং এই সমস্ত জিনিসের মতোই অন্য জিনিসের গল্প। দেখো ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট উইথ গুড আইজ, হচ্ছে ভালো চোখ দিয়ে কিন্তু একজনকে অবশ্যই এটা শিখতে হবে। অ্যান্ড লার্ন হাউ টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ মেনি থিংস ইন নেচার, এবং দেখো তাকে শিখতে হবে প্রকৃতির দেখো জিনিসগুলোকে খুঁজে পেতে। দেখো ফাইন্ড আউট মানে কি খুঁজে পেতে, দ্য মিনিং অফ মেনি থিংস ইন নেচার, প্রকৃতির জিনিসের বিভিন্ন জিনিসের যে মানে রয়েছে সেই মানেটাকে খুঁজে পেতে। তাহলে কি করতে হবে, প্রকৃতির অ্যালফাবেট আমাকে শিখতে হবে। নেক্সট চলো দেখি অ্যাক্টিভিটি 9-এ। দেখো অ্যাক্টিভিটি 9-এ কি দিয়েছে, রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত বাক্যগুলি এখানে দেওয়া রয়েছে, দেখো 6টি বাক্য রয়েছে, সেটা কিন্তু জাম্বলড অর্ডারে রয়েছে, অর্থাৎ উল্টাপাল্টা অবস্থায় রয়েছে। আমাদেরকে কিন্তু 1 by 1 অর্থাৎ 1 2 3 4 এইভাবে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বরটা তোমাদের দেওয়াই ছিল, দেখো 2 থেকে কিন্তু করতে হবে। দেখো এটা হবে 2, ঠিক আছে, তারপরে এফ এরটা 3 হবে, দেখো সি এরটা 4 হবে, এবং 5 হবে কোনটা না, তো ই এরটা, আর বাকি পড়ে থাকলো বি, এটা হবে 6। আশা করি বোঝা গিয়েছে। দেখো নেক্সট বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। দেখো কলাম এ এর সঙ্গে কলাম বি এর আমাকে মিনিং এর সঙ্গে ম্যাচ করতে হবে। কলাম কথা মানে হচ্ছে স্তম্ভ। খবরের কাগজে দেখবা এবার উপর থেকে নিচে অবধি লেখা থাকে না, দেখো বাড়ির যে থাম থাকে সেই থামের মতো থাকে না, উপর থেকে নিচে অবধি, ওইটাকেই বলা হচ্ছে কলাম বা স্তম্ভ। চলো আমরা কিন্তু এক এক করে দেখে নিই। দেখো ফ্যাসিনেটিং কথার মানে হচ্ছে মজার বা আকর্ষণীয়, ঠিক আছে। দেখো 1 নম্বর কি আছে, দেখো ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, এটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে বইতে। নেক্সট কি বলছে মেয়ারলি অর্থাৎ সবে। দেখো অনলি অর জাস্ট, দেখো 2 নম্বরে রয়েছে। দেখো ফরচুনেটলি কথা মানে কি সৌভাগ্যবশত। 3 নম্বর দেখো লাকিলি। নেক্সট কি বলা হয় 4 নম্বরে অ্যালফাবেট মানে কি বর্ণমালা, আমরা টেক্সট পড়তে শিখেছি। দেখো দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার একগুচ্ছ যে অ্যালফাবেট বা লেটার্স থাকে সেই লেটার্সগুলোকেই বলা হয় একসঙ্গে অ্যালফাবেট। তাকে বলছে সারফেস মানে উপরিভাগ। দেখো 5 নম্বরে কি রয়েছে টপ ভিজিবল সাইড, অর্থাৎ দেখো উপরের যেটা দৃশ্যগোচর হয় সেইটাকে বলা হচ্ছে সারফেস, তাই তো। দেখো ওর্ন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া। দেখো বিকেম ড্যামেজড বাই ইউজ, দেখো ব্যবহার করতে করতে ড্যামেজ হয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে ওর্ন অ্যাওয়ে, হয়ে যাওয়া। আশা করি বোঝা গিয়েছে। চলো আমরা অ্যাক্টিভিটি 11তে আমরা খেয়াল করি কি বলা হয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস। দেখো এই যে 5খানা এখানে দেওয়া রয়েছে এ বি সি ডি ই, দেখো এই দেখো তলায় আন্ডারলাইন করা রয়েছে, এগুলোকে কিন্তু এর বিপরীত শব্দ দিয়ে কিন্তু আমাকে রিপ্লেস করতে হবে, মানে স্থানান্তরিত করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা চলো দেখে নেওয়া যাক। আর্লি থেকে হবে লেট, হ্যাপি থেকে কি হবে স্যাড হবে। নেক্সট দেখো বলছে স্মুথ থেকে কি হবে রাফ হবে, রুক্ষ। নেক্সট ফাউন্ড থেকে লস্ট, খুঁজে পাওয়া, হারিয়ে ফেলা। দেখো সাবস্ট্রাক্ট থেকে কি হবে অ্যাড, সাবস্ট্রাক্ট মানে কি, সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, অ্যাড মানে হচ্ছে যোগ করা। চলো পরের অ্যাক্টিভিটি আমরা দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি 12, ঠিক আছে। অ্যাক্টিভিটি 12 কি রয়েছে, রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি। দেখো কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি হবে সেটা কিন্তু পুট করতে হবে, দিতে হবে ইন দ্য প্রপার প্লেস, অর্থাৎ সঠিক স্থানে। চলো দেখে নেওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি দেখো 12A খেয়াল করো, দেখো রহিমস রয়েছে, এখানে হবে রহিমস, দেখো অ্যাপোস্ট্রফিটা এসের আগে হবে, ঠিক আছে। সিঙ্গুলার হলে কিন্তু অ্যাপোস্ট্রফি কিন্তু এসের আগে হয়, যদি বহুবচন হয় তাহলে কিন্তু এসের পরে হবে। যেমন কি বয়েজ স্কুল, দেখো BOYS, এসের পরে অ্যাপোস্ট্রফি হবে, তবে তারপরে স্কুল হবে, মানে ছেলেদের স্কুল। দেখো ছেলেদের মানে কি একটা ছেলেতে পড়ে না, অনেক ছেলে পড়ে। বহুবচন হলে অ্যাপোস্ট্রফি কিন্তু এসের পরে হবে, আর সিঙ্গুলার হলে এসের আগে হবে। বোঝা গেছে আশা করি। নেক্সট কি বলছে অনারেবলটাকে সংক্ষেপে লেখে, দেখো এইভাবে লেখে, দেখো HON অ্যাপোস্ট্রফি BLE।
নেক্সট কি বলছে দেখো গার্লস, দেখো অ্যাপোস্ট্রফিটা এসের পরে হবে বহুবচনের ক্ষেত্রে। দেখো সাবিনা কি বলছে সাবিনাজ, দেখো এসের আগে। নেক্সট বলছে দেখো চিলড্রেন, দেখো চিলড্রেনটাই কিন্তু বহুবচন, তাই তো চিলড্রেনস আর লেখার প্রয়োজন পড়ে না, দরকার নেই, ঠিক আছে, ওটা কিন্তু লিখলেই ভুল হবে। চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্ম, দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হবে ওই কারণে। নেক্সট বলছে ট্যাগোর, দেখো ট্যাগোরস, দেখো এস এর আগে হবে। নেক্সট ডেজ, দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হবে। আশা করি 12 এর প্রশ্নের উত্তর পাওয়া গেছে। তো চলো আমরা এরপর 12 বিটা দেখে নিই। কি বলা হয়েছে, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং দ্য কন্ট্রাক্টেড ফর্ম of the words wherever applicable. The contracted মানে হচ্ছে shortened, ছোট সংক্ষেপে কিভাবে লেখা হয় সেই ফর্ম ইউজ করে কিন্তু আমাদের লিখতে হবে। দেখো ইউ আর রয়েছে, ইউ আরটাকে দেখো ইউ অ্যাপোস্ট্রফি আর ই এইভাবে লেখে। দেখো ক্যান নটটাকে কিন্তু কান্ট এইভাবে লেখে, দেখো অ্যাপোস্ট্রফিটা টি এর আগে থাকবে। নেক্সট বলছে ইউ হ্যাভ, দেখো ইউ লেখার পরে অ্যাপোস্ট্রফি ভিই। নেক্সট দেখো শুড নটকে শুডন্ট এইভাবে লেখে। নেক্সট আই হ্যাভ, দেখ আই এর পরে ভিই দেয় এভাবে ডট অ্যাপোস্ট্রফির পরে আই শ্যালকে এইভাবে লেখা হয়। আশা করি 12 বি তোমাদের অ্যান্সার পাওয়া গিয়েছে। চলো এবার অ্যাক্টিভিটি 13A আমরা দেখে নেব। দেখো প্রোনাউন্স রয়েছে, আমরা যেটা ইউজ করছি আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রোনাউন, সর্বনাম, বোঝা গেছে? আচ্ছা আয়ের পরে বি ভার্বের রূপ কিন্তু অ্যাম বসে, তাই তো? আচ্ছা তোমরা বলতে পারবে আয়ের পরে ইজ বসে একটা সেন্টেন্স, আই ইজ এ প্রোনাউন, দেখো আয়ের পরে ইজ বসাতে পারলাম, তখন কিন্তু আই একটা প্রোনাউন অর্থে বোঝাচ্ছে, আই ইজ এ প্রোনাউন একটা বাক্য হয়ে গেল, তাই না? তো চলো এবার 13A তে আমরা প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন কিভাবে হবে চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো আই, মাই হচ্ছে পজেসিভ ফর্ম আর মাইনটা হচ্ছে দেখো পজেসিভ প্রোনাউন, ওকে। দেখো উই থেকে পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে আওয়ার, আর আওয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। নেক্সট কি বলছে ইউ, ইউ থেকে ইওর, ওখানে হবে ইয়োর্স, দেখো আরটা কোনোভাবে মিসিং হয়েছে, ইয়োর্স হবে, ওয়াইও ইউ আর এস হবে। নেক্সট দেখো হি থেকে হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউনে হিজ। নেক্সট কি বলছে সি থেকে হার হবে। নেক্সট দেখো ইট থেকে দুটোই হবে ইটস, ইটস পজেসিভ অ্যাডজেক্টিভেও ইটস হবে, পজেসিভ প্রোনাউনেও ইটস হবে। নেক্সট কি বলা হয়েছে দে, দে হবে প্রোনাউন আমরা জানি, আর দে আর পজেসিভ অ্যাডজেক্টিভ আর দে আর হচ্ছে পজেসিভ প্রোনাউন। নেক্সট কি বলা হয়েছে 13B, দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন ব্যবহার করে এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিন্তু আমাদের 13B এর অ্যান্সারগুলি করতে হবে। চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। দেখো বলছে ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক মাই পেন ফ্রম সুনীল, আই গেভ হিম মাইন, আমি তাকে দিয়েছিলাম আমারটা ইন দ্য ক্লাস বিকজ হি ডিডন্ট ব্রিং হিজ, কেননা সে তার পেনটি নিয়ে আসেনি তাই কিন্তু আমি আমারটা দিয়েছিলাম। নেক্সট তাকে বলছে দ্য লিটল গার্ল হ্যাজ টার্ন হার ক্লথ, ছোট্ট মেয়েটি তার যে পোশাক সেটা কিন্তু ছিঁড়ে ফেলেছে। দেখো বাট হোয়াই আর ইউ, বলছে কি হোয়াই আর ইউর ক্লথস ডার্টি, তোমার পোশাক সেটা কিন্তু ডার্টি কেন, নোংরা কেন? আস্ক দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার্স, দেখো দেখো গার্লের যে মা বড় ভাইকে কিন্তু জিজ্ঞেস করলো, এল্ডার কথা অর্থে বড়, ঠিক আছে। উই হ্যাভ কি বলছে সয়েলড আওয়ার ক্লথস হোয়াইল প্লেইং আউটসাইড, কি বলছে আমাদের পোশাককে কর্দমাযুক্ত করে ফেলেছি, ঠিক আছে, বাইরে খেলার সময়। দেখো নেক্সট হচ্ছে কি বলা হয়েছে, দেখো 14Bতে, দেখো 14Bতে একটা চিঠি রয়েছে, 14Bতে চিঠি রয়েছে, দেখো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস টেলিং হিম অর হার, কি বলছে অ্যাবাউট আ শর্ট ট্যুর ইউ হ্যাড রিসেন্টলি গন টু, অর্থাৎ ছোট্ট একটা যে ভ্রমণে তুমি বর্তমানে গিয়েছিলে, সাম্প্রতিককালে গিয়েছিলে, রিসেন্টলি, দেখো রিসেন্টলি কথা বলতে সাম্প্রতিককালে অর্থাৎ বেশি দিন হয়নি। মেনশন দ্য প্লেস ইউ হ্যাড ভিজিটেড, কোন স্থানে গিয়েছিলে সে প্লেসের নাম উল্লেখ করো। হাউ ইউ ট্রাভেলড, কেমনভাবে গিয়েছিলে সেটা বলতে হবে। পিপুল হু অ্যাকম্পানিড ইউ, কোন কোন মানুষ তোমার সঙ্গে গিয়েছিল, অ্যাকম্পানি করেছিল সেটা বলতে হবে। ইউর সাইট সিইং, কোন কোন দৃশ্য দেখেছো। ইউর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর। চলো আমরা দেখে নিই। দেখো চিঠি কিন্তু দু রকমের হয়, তাই তো, ব্যক্তিগত চিঠি আর অফিসিয়াল লেটার, ঠিক আছে। এটা কিন্তু দেখো যে কোনো আত্মীয় স্বজন, অল্প পরিচিত ব্যক্তি, এই সমস্তদেরকে যে চিঠি আমরা লিখে থাকি সেটা হচ্ছে ব্যক্তিগত চিঠি। আর দেখবো অফিস, আদালত, স্কুল, কলেজে যে চিঠি লেখা হয় সেটাকে বলা হচ্ছে অফিসিয়াল লেটার। আমরা ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে প্রথমে কিন্তু যে চিঠিটা লিখছি রাইটারের নিজস্ব কিন্তু অ্যাড্রেস এখানে দেওয়া থাকে,
আর চিঠিতে কিন্তু অবশ্যই কিন্তু একটা ডেট দিতে হবে, ঠিক আছে, ডেট মাস্ট বি গিভেন, দিতেই হবে, ঠিক আছে, কম্পালসারি। ওকে, তাহলে প্রথমে কি বললাম, ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে যে লিখছে রাইটার তার নিজস্ব প্রথমে অ্যাড্রেস দেওয়া থাকবে। নেক্সট দেখো ডিয়ার ফ্রেন্ডস, ফ্রেন্ডের জায়গায় তুমি এখানে যে বন্ধুকে লিখছো বা বান্ধবীকে লিখছো তার কিন্তু নাম হবে, দিয়ে কিন্তু একটা কমা অবশ্যই দিতে হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার কিন্তু বডি অফ দ্য লেটার কিন্তু শুরু হচ্ছে। দেখো আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, অর্থাৎ আশা করি তুমি ভালো আছো। আই রিসেন্টলি টুক আ শর্ট ট্যুর টু দ্য বিউটিফুল হিলস অফ হিমাচল প্রদেশ উইথ আ ফিউ ফ্রেন্ডস। দেখো আমি কিছু বন্ধুর সঙ্গে হিমাচল প্রদেশের পাহাড়ে কিন্তু ভ্রমণে গিয়েছিলাম, ঠিক আছে। দেখো উই ট্রাভেলড বাই ট্রেন, কিছু করে গিয়েছিলাম, দেখো ট্রেনে করে গিয়েছিলাম, তাহলে কিন্তু ওই পয়েন্টটা কিন্তু এখানে বলা হয়ে গেল। হুইচ ওয়াজ আ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স, ট্রেনে করে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা কিন্তু অত্যন্ত মজার বা সুখকর ছিল। দেখো উই ভিজিটেড প্লেস লাইক মানালি অ্যান্ড সিমলা, দেখো কোন কোন জিনিস কোন কোন মানে আমরা স্থান দেখেছি, দর্শনীয় স্থান, সেটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু বললাম। দেখো আমরা কিন্তু ভিজিট করেছিলাম মানালি এবং সিমলা। দেখো এনজয়িং দ্য স্টানিং ভিউ অ্যান্ড ফ্রেশ এয়ার, দেখো মজার মজার যে দৃশ্য সেই দৃশ্য এবং ফ্রেশ এয়ার সতেজ যে বাতাস সেই বাতাসকে কিন্তু উপভোগ করতে করতে। ওকে, দেখো উই স্পেন্ড আওয়ার ডেজ সাইট সিইং, দেখো আমরা কিন্তু অতিবাহিত করেছিলাম আমাদের যে দিনগুলি দেখো বিভিন্ন স্থান দেখার মাধ্যমে। কি বলছে দেখো হিড়িম্বা টেম্পল, ঠিক আছে, হিড়িম্বা টেম্পল আমরা দেখেছিলাম। তারপরে কি করেছিলাম, এক্সপ্লোরিং দ্য লোকাল মার্কেট, এবং স্থানীয় যে সমস্ত মার্কেট ছিল সেই মার্কেটগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করেছিলাম, অর্থাৎ দেখেছিলাম। দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট, আবহাওয়া ছিল একদম মনোরম ছিল, এবং দ্য লাফটার উই শেয়ার্ড মেড ইট আনফরগেটেবল, এবং যে হাসি আমরা ওখানে দিয়েছিলাম দেখো সেই কিন্তু হাসি অর্থাৎ এখানে মজা করার ব্যাপারটাকে বলা হয়েছে, সেটা কিন্তু ভোলা যাবে না, আনফরগেটেবল, সেটা ভোলার নয়। আই ক্যান্ট ওয়েট টু টেল ইউ মোর, দেখো আমি কিন্তু অপেক্ষা করতে পারছি না আরও তোমাকে বলার জন্য। উইথ রিগার্ডস টু ইউর প্যারেন্টস, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইয়োর্স ফেথফুলি, এখানে কিন্তু যে লিখছে অর্থাৎ তুমি লিখছো তোমার এখানে কিন্তু নাম হবে। আর দেখো নিচে এই বাম সাইডে কি হবে, যাকে তুমি চিঠিটা লিখছো তার কিন্তু অ্যাড্রেস হবে, ঠিক আছে, এখানে কিন্তু ডাক টিকিটের একটা সাইন করে দিতে হবে। ওকে, আশা করি তোমাদের বোঝা গিয়েছে। তো চলো আমরা কিন্তু পরের যে প্রশ্ন রয়েছে সেটার উত্তর আমরা দেখব। দেখো অ্যাক্টিভিটি 15, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 15 দেখতে পাচ্ছি কি, একটা মেলার দৃশ্য দেখতে পাচ্ছি, ছবিটাকে ভালো করে স্টাডি করো। দেখতে পাচ্ছি কি একটা মেলার দৃশ্য, তাই তো, এক ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে কিন্তু মেলায় গিয়েছে। দেখো একটা জোকারের পাশে কি রয়েছে, দেখো একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, তাই তো। আর দেখো একটা মেরিগো রাউন্ড কথা মানে হচ্ছে নাগরদোলনা, দেখো বেলুন উঠছে। দেখো মেলাতে বিভিন্ন স্টল রয়েছে, এই দেখো স্টল, ঠিক আছে, এখানে স্টল দেখতে পাচ্ছি, তাই তো, বিভিন্ন স্টল রয়েছে, মেলাতে বিভিন্ন স্টল থাকে। ওকে, দেখো এই জিনিসগুলো কিন্তু মেলাতে আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি গিয়ে থাকো তাহলে দেখবে মেলাতে কিন্তু অনেক স্টল থাকে, খাবারের স্টল থাকে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন তোমার বিভিন্ন মিউজিকের আয়োজনও করা হয়ে থাকে, তাই তো। চলো কিন্তু দেখে নেওয়া যাক। কি বলছে, নাও রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, 75টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ডেসক্রাইবিং দিস পিকচার, অর্থাৎ এই যে পিকচারটা তুমি কি দেখতে পাচ্ছ সেই পিকচারটাকে ডেসক্রাইব করার পরে কিন্তু তোমাকে কিন্তু লিখতে বলা হয়েছে, ঠিক আছে। অফ আ ভিলেজ ফেয়ার, দেখো গ্রামের কিন্তু একটা মেলার দৃশ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো হিন্টসগুলো তুমি ব্যবহার করতে পারো। কি বলছে, ফেয়ার গ্রাউন্ড, মেলার যে মাঠ, ঠিক আছে, সেই মাঠটাকে বলা হয়েছে। দেখো আমরা ফেয়ার মানে মেলাও জানি, আবার কি জানি ফেয়ার মানে সুন্দর, এটাও হয়। তখন ফেয়ার শব্দের সঙ্গে যদি ওয়াই একটা যুক্ত করা হয় তাহলে ফেয়ারই হয়ে যায়, যার মানে কিন্তু পড়ি, ঠিক আছে। আমরা কিন্তু দেখো একটা বানানের কিন্তু বিভিন্ন যে মানে হয় সেই মানেগুলো কিন্তু জেনে নিলাম। মানে না, দেখো স্যারের কাছে আমরা রাফ করে অনেক সময় লিখে নিই, মানে তাড়াতাড়ি করে লিখে সেটাকে রাফ বলা হয়। বলে কি, মানে বাড়ি থেকে আমি ফেয়ার করে লিখবো, মানে কি সুন্দর করে লিখবো, ফেয়ার মানে সুন্দর করে লিখবা। আর ফেয়ার মানে মেলাও হয়, আর ফেয়ারের সাথে যদি ওয়াই যদি যুক্ত করি অ্যালফাবেট তাহলে কিন্তু ফেয়ারি, যার অর্থ পড়ি হয়ে যায়। ওকে, দেখো ফেয়ার গ্রাউন্ড, এখানে মেলার যে মাঠ সেই মাঠের যে দৃশ্য সেটা বলতে হবে। ক্রাউড, মানুষজন যেখানে জমা হয়েছে। মেরিগো রাউন্ড, দেখো ওই যে মেরিগো রাউন্ড একটু আগে আমি দেখালাম, এইটা মেরিগো রাউন্ড মানে নাগরদোলনা। সার্কাসের ব্যবস্থা রয়েছে, শপস দোকান রয়েছে, কাউন্টার্স, দেখো বেলুন সেলার্স রয়েছে, ফান এনজয়মেন্ট, ঠিক আছে, মজা। এই পয়েন্টসগুলোর উপর বেশ করে আমরা লিখতে পারি, এগুলোকে ইউজ করতে পারি। এর বাইরেও পয়েন্টস তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নেই।
তাকে বলছে দ্য ভিলেজ ফেয়ার বাজড উইথ এক্সাইটমেন্ট অ্যাজ লাইভলি ক্রাউড গ্যাদার্ড অন দ্য ফেয়ার গ্রাউন্ড। বলছে ড্রন বাই ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার। দেখো গ্রামের যে মেলা, সেই মেলাটা উত্তেজনায় ভরপুর ছিল। দেখো বাজড উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট কথার মানেই হচ্ছে উত্তেজনা। কেননা কি, দেখো অ্যাজ লাইভলি ক্রাউড গ্যাদার্ড, প্রাণবন্ত জনতা জড়ো হওয়ার জন্য ফেয়ার গ্রাউন্ডে, ঠিক আছে। আর অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর মনোরম ছিল। দেখো নেক্সট বলছে কালারফুল বেলুনস শোয়েড ইন দ্য হ্যান্ডস অফ ইগার সেলার। দেখো ইগার মানে কি, উৎসুক। দেখো উৎসুক যে বিক্রেতা, সেলার কথার অর্থে বিক্রেতা। দেখো উৎসুক বেলুন বিক্রেতার হাতে বেলুন কিন্তু আন্দোলিত হচ্ছিল, দোলা খাচ্ছিল বাতাসে, ঠিক আছে। while the cheerful sound of laughter filled the air, যখন কিন্তু যে অ্যাটমসফিয়ারটা দেখো দেখো একটা মানে কি, তো লাফটারে, হাসিতে কিন্তু পরিপূর্ণ ছিল। আর dazzling merry-go-round spun gracefully captive children with its bright lights and whimsical music। দেখো দেখো বাচ্চাদের একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে মেরি-গো-রাউন্ড, নাগরদোলা, ঠিক আছে। দেখো তার কি হচ্ছে, dazzling merry-go-round spun gracefully। দেখো স্পিন থেকে স্পান হচ্ছে পাস্ট ফর্মে, মানে স্পিন মানে কি, ঘোড়া, ঠিক আছে। মানে গ্রেসফুলি ঘুরছিল, অত্যন্ত সুন্দরভাবে কিন্তু জাঁকজমকপূর্ণ। ডাজালিং বলতে জাঁকজমকপূর্ণ, অর্থাৎ দেখো বিভিন্ন লাইটিং এর ওখানে ব্যবস্থা করা থাকে, ঠিক আছে, মেরি-গো-রাউন্ডকে। কেন? যাতে মানুষকে আকর্ষণ করার জন্য, নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য। দেখো কি বলছে, ক্যাপটিভিং চিলড্রেন। দেখো ক্যাপটিভ মানে কি, বন্দি করা, অর্থাৎ বাচ্চাদেরকে কিন্তু মনোযোগ আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য কি বলছে, উইথ ইটস ব্রাইট লাইটস, উজ্জ্বল যে লাইট, অ্যান্ড হোয়াইমজিক্যাল মিউজিক, ঠিক আছে। ওখানে কিন্তু মিউজিকের কিন্তু ব্যবস্থা ছিল, ঠিক আছে। খামখেয়ালিপনা যে মিউজিক, সেই মিউজিক কিন্তু ওখানে বাজছিল, যার ফলে দেখো চুম্বকের মতো আকর্ষণ করছিল বাচ্চাদেরকে, ঠিক আছে। নিয়ার বাই সার্কাস পারফর্মার্স ডাজাল্ড অনলুকার্স, কি বলছে, উইথ ইনক্রেডিবল অ্যাক্টস। দেখো অবিশ্বাস্য যে অভিনয়, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না, অ্যাক্টস বলতে অভিনয়। দেখো ইনক্রেডিবল অ্যাক্টস, অবিশ্বাস্য অভিনয় করে দেখো অনলুকার্স অর্থাৎ যারা দেখছিল তাদেরকে কিন্তু আকর্ষণ করছিল, ওকে। দেখো বলছে while shops and counters overflowed with treats and trinkets creating an irresistible aura of fun and enjoyment for everyone present। দেখো প্রত্যেক মানুষ, যে সমস্ত মানুষ ওই ফেয়ারে অর্থাৎ মেলা থেকে ভিড় করেছিল, প্রত্যেকেই মানুষের কিন্তু উপচে পড়ছিল। কেন? তো দেখো বলছে while shops and counters, যখন কিন্তু শপস এবং কাউন্টারগুলো দেখো ওভারফ্লো মানে হচ্ছে উপচে পড়া, ঠিক আছে। কি দিয়ে পড়ছিল? দেখো ট্রেডস অ্যান্ড ট্রিঙ্কেটসে তোমার উপচে পড়ছিল, যেটাকে কিন্তু দেখো ক্রিয়েটিং, যার ফলে কিন্তু তৈরি হচ্ছিল কি, দেখো ইররেজিস্টিবল অরা অফ ফান অ্যান্ড এনজয়মেন্ট, এবং একটা অপ্রতিরোধ্য একটা কিন্তু মজা সৃষ্টি হচ্ছিল। মজার একটা অরা মানে হচ্ছে তোমার একটা, দেখবা হেলো বলা হয় না, যে একটা আভা বলা হচ্ছে, সেই আভা কিন্তু ওখানে তৈরি হয়েছিল। এই হচ্ছে আলোচ্য টেক্সটের প্রশ্নের উত্তর অ্যাক্টিভিটি 15 অবধি। দেখো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।